আজ 27শে জুলাই সোমবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন্স। হুমায়ুনের ঘনিষ্ঠ সাহেবজান গ্রেপ্তার, একাধিক গুরুতর অভিযোগ পুলিশের। উত্তরপ্রদেশে নির্বাচনের আগে বিজেপিকে কড়া হুঁশিয়ারি, বিরোধী মহাজোটের ডাক আসাদুদ্দিন ওয়েসির। 10 দিন সময়, বসে থাকলে হবে না। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এছাড়া রয়েছে আরো অনেক খবর। এবার আসছে বিস্তারিত সংবাদে। হুমায়ুন কবিরের বিরুদ্ধে রেজিনগর ও শক্তিপুর থানায় দায়ের হওয়া দুটি সুমোটো মামলার তদন্ত চলছে। ইতিমধ্যেই তাকে 3 দিনে প্রায় 12 ঘন্টার বেশি জেরা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। শক্তিপুরের গড়দুয়ারার সভায় কুরুচিকর মন্তব্যের মামলায় আনিসুর রহমান গ্রেপ্তার হয়ে জেল হেফাজতে রয়েছেন এবং রেজিনগরের বিতর্কিত সভার 2 উদ্যোক্তাও পুলিশের হাতে গ্রেপ্তার। এবার শক্তিপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে হুমায়ুনের ঘনিষ্ঠ ও দলের মুর্শিদাবাদ জেলার সহ সভাপতি সেলিম শেখ ওরফে সাহেবজানকে। তার বিরুদ্ধে দাঙ্গায় উস্কানি, দুটি ভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা সৃষ্টি, জাতীয় সংহতি নষ্টের চেষ্টা, সরকারি কর্মচারীর কাজে বাধা, মানহানি, উত্তেজনামূলক ভাষণ ও অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। রবিবার তাকে বহরমপুর আদালতে পেশ করে 8 দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হচ্ছে। পুলিশ সূত্রের দাবি, গড়দুয়ারার বিতর্কিত সভার অন্যতম উদ্যোক্তা ছিলেন সাহেবজান। এদিকে হুমায়ুনের ছেলে গোলাম নবী আজাদ অভিযোগ করেছেন, বিতর্কিত 2 সভার 3 আয়োজককে গ্রেপ্তার করে রাখা হয়েছে এবং দলের কর্মীদের ভয় দেখানো হচ্ছে। তবে দলের পক্ষ থেকে তাদের আইনগত সহায়তা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান। উত্তরপ্রদেশ নির্বাচনের আগে বিজেপিকে কড়া হুঁশিয়ারি, বিরোধী মহাজোটের ডাক আসাদুদ্দিন ওয়েসির। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে মোরাদাবাদের এক জনসভা থেকে মিন প্রধান আসাদুদ্দিন ওয়েসি বিজেপির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন এবং 2027 সালের নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধী একটি শক্তিশালী মহাজোট গঠনের প্রকাশ্যে প্রস্তাব দেন। তিনি স্পষ্ট জানান, তাদের দল কোনোভাবেই চায় না উত্তরপ্রদেশে বিজেপি পুনরায় সরকার গঠন করুক এবং সমস্ত বিজেপি বিরোধী দলের সঙ্গে হাত মিলিয়ে লড়াই করতে তারা প্রস্তুত। ওয়েসি বলেন, এখনই বিরোধী দলগুলির মধ্যে আলোচনা শুরু করা প্রয়োজন, কারণ নির্বাচন শেষ হওয়ার পর আক্ষেপ করে লাভ হবে না। বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, তাকে প্রার্থী করা নিয়ে অভিযোগ না তুলে একসঙ্গে লড়াইয়ের সুযোগ গ্রহণ করা উচিত। একই সঙ্গে ওয়েসি দাবি করেন, তাদের রাজনৈতিক লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়, বরং সম্মান, আত্মমর্যাদা ও ন্যায্য অধিকার অর্জনের জন্য। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের নাম না করে তিনি কটাক্ষ করে বলেন, সম্মান ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের লড়াই থেকে তিনি পিছিয়ে থাকবেন না। বিধানসভায় সিপিএম বিধায়কের জামাই নিজের কালো ব্যাজ পরালেন বিজেপির কৌস্তব বাগচি। শুক্রবার সাংবাদিকদের হেনস্থার প্রতিবাদে বিধানসভা চত্বরে আম্বেদকরের মূর্তির সামনে বিক্ষোভে শামিল হন বিজেপির বিধায়করা। সাংবাদিকদের নিরাপত্তার কথা নিশ্চিত করা এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা কালো ব্যাজ পরে প্রতিবাদ জানান। সেখানে উপস্থিত ছিলেন দমকলের একমাত্র সিপিএম বিধায়ক মুস্তাফিজুর রহমান রানা, তবে তার জামায় কোনো কালো ব্যাজ ছিল না। বিষয়টি নজরে পড়তেই বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি নিজের জামার কালো ব্যাজ খুলে মুস্তাফিজুর রহমানের জামায় পরিয়ে দিয়ে বলেন, যখন প্রতিবাদে শামিল হয়েছেন তখন কালো ব্যাজও পরুন। মুস্তাফিজুর রহমান প্রথমে নিমরাজি হলেও পরে ব্যাজ পরে প্রতিবাদে অংশ নেন। যদিও তিনি বলেন, যারা বিশৃঙ্খলা করেছে তারা তাদের দলের লোক নয়, বাইরে থেকে আগত। রাজনৈতিক মতাদর্শে ভিন্ন মেরুর 2 বিধায়কের একই মঞ্চে দাঁড়ানোর এই ঘটনা উপস্থিত বিধায়ক এবং সাংবাদিকদের নজর কাড়ে। উল্লেখ্য, বৃহস্পতিবার ছাত্র আন্দোলনের কভারেজ করতে গিয়ে একাধিক সাংবাদিক হেনস্থা এবং আক্রান্ত হন। সেই ঘটনার প্রতিবাদে শুক্রবারের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে কৌস্তব বাগচির এই পদক্ষেপ দিনের অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে ওঠে। 10 দিন সময়, বসে থাকলে হবে না। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্যে সরকারি অন্নপূর্ণা যোজনা নিয়ে বিতর্কের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধায়কদের আগামী 10 দিনের মধ্যে সুবিধাভোগীদের তালিকা থেকে যোগ্য অযোগ্যদের বাছাই করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এখনো এমন অনেক নাম তালিকায় রয়েছে যারা প্রকল্পের আওতায় পড়েন না, আবার বহু যোগ্য সুবিধাভোগীর নাম বাদ পড়েছে। শনিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, শুধু প্রশাসনিক আধিকারিকদের ওপর ভরসা করে বসে থাকলে চলবে না। বিধায়কদের গ্রাউন্ড লেভেলে নেমে সমীক্ষা করে সুবিধাভোগীদের তালিকা সংযোজন বা বিয়োজনের দায়িত্ব নিতে হবে, যাতে প্রকৃত উপভোক্তারা প্রকল্পের সুবিধা পান। প্রসঙ্গত, বর্তমানে অন্নপূর্ণা যোজনার আওতায় বাংলার মহিলারা মাসিক 3000 টাকা করে আর্থিক সহায়তা পান। এই প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা নিয়ে বিরোধীদের অভিযোগ এবং বিতর্কের আবহে কোনো যোগ্য ব্যক্তি যেন বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এই কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়।
হাতে মুখ্যমন্ত্রীর কুরুচিকর পোস্টার, থানায় লিখিত অভিযোগ অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে। টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর ও কুরুচিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ কলকাতার আনন্দপুর থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। শুধু অভিযোগই নয়, অভিনেত্রীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিও তুলেছে বিজেপি। অভিযোগ, শুক্রবার ককরোচ জনতা পার্টির সমর্থনে আয়োজিত এক ছাত্র আন্দোলনের কর্মসূচিতে শ্রীলেখা মিত্র এমন একটি পোস্টার হাতে নিয়েছিলেন যাতে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর বার্তা ছিল। কেয়া ঘোষের দাবি, রাজনৈতিক মত পার্থক্য থাকলেও দেশের প্রধানমন্ত্রীর মতো একটি সাংবিধানিক পদের মর্যাদা ক্ষুণ্ণ করার অধিকার কারণ নেই। বিজেপি জানিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তেও এই ঘটনার প্রতিবাদে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শ্রীলেখা মিত্র। তার দাবি, ভিড় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ও পুলিশের লাঠিচার্জের মধ্যে তিনি পোস্টারের বিষয়বস্তু খেয়ালই করেননি। তিনি বলেন, সরকারের সমালোচক হতে পারেন, কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রধানমন্ত্রীর অবমাননা বা দেশদ্রোহিতার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। গ্রেপ্তার করা হলেও তিনি নিজের অবস্থান থেকে সরে আসবেন না বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। পরীক্ষা ব্যবস্থার সংস্কারে নন্দন নীলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠনের ঘোষণা প্রধানমন্ত্রীর। দেশে স্বচ্ছ শিক্ষা ব্যবস্থা ও নিট ইউজি কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনের পর তার পদত্যাগ এবং প্রহ্লাদ যোশীর নতুন শিক্ষামন্ত্রী হওয়ার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের পরীক্ষা ব্যবস্থা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে একটি উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা করেছেন। রবিবার 26শে জুলাই প্রকাশিত ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নন্দন নীলেকানির নেতৃত্বে গঠিত এই টাস্ক ফোর্স পরীক্ষা ব্যবস্থার উন্নতি ও সংস্কারের উপায় খতিয়ে দেখবে এবং আসন্ন সরকারি পরীক্ষাগুলিতে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে। তিনি বলেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করছে। নিট কেলেঙ্কারির ঘটনায় ফাস্ট্র্যাক আদালত স্থাপন করা হয়েছে এবং সংসদে কঠোর আইনি বিধান সহ নতুন আইন প্রণয়নের বিষয়েও আলোচনা হবে। প্রধানমন্ত্রী জানান, দেশের পরীক্ষা ব্যবস্থা নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং প্রযুক্তি নির্ভর করতে এই উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুলে চালু হবে বায়োমেট্রিক হাজিরা, নিয়োগ ও আধুনিক ল্যাব নিয়েও বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর। স্কুল পড়ুয়াদের হাজিরা পদ্ধতিতে বড় পরিবর্তনের কথা ঘোষণা করলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। রবিবার অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের 11তম জেলা সম্মেলন থেকে তিনি জানান, হাজিরা খাতার বদলে স্কুলে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু করা হবে। তার দাবি, এতে শিক্ষক শিক্ষিকাদের ওপর থেকে চাপ কমবে এবং ছাত্রছাত্রীদের শুরু থেকেই জানিয়ে দেওয়া হবে উপস্থিতি কম থাকলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। শিক্ষামন্ত্রী এদিন নিয়োগ নিয়েও আশ্বাস দেন। তিনি বলেন, প্রত্যেকটি বিদ্যালয়ে যথাসময় নিয়োগ করা হবে। পাশাপাশি বাংলার 1000 স্কুলে অত্যাধুনিক ল্যাব তৈরির জন্য বিদ্যালয় পিছু 20 লক্ষ টাকা করে বরাদ্দ করা হচ্ছে। এছাড়া তিনি জানান, রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে ন্যূনতম 3 জন করে শিক্ষক রাখা হবে। একই সঙ্গে আপার প্রাইমারি বিদ্যালয় এবং হাই স্কুলগুলিকে এক করা যায় কিনা তা নিয়েও সরকার চিন্তাভাবনা করছে। পালা বদলের পর শিক্ষাক্ষেত্রে একাধিক পদক্ষেপের ধারাবাহিকতায় এদিনও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। অন্যায় দেখলে তরুণরা গর্জে উঠবেই, নিট আন্দোলনকে সমর্থন বিজেপির নির্মলার। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়েও ব্যাখ্যা। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরদিন নিট আন্দোলন প্রসঙ্গে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রবিবার একই অনুষ্ঠানে তিনি বলেন, কেন্দ্র কখনোই ছাত্রদের প্রতিবাদ বন্ধ করার চেষ্টা করেনি। জেএনইউতে ছাত্র রাজনীতির অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, প্রতিটি প্রজন্মের তরুণরা ভুল কিছু দেখলে প্রতিবাদ করে এবং সরকার এই আন্দোলনকে গুরুত্বের সঙ্গেই দেখেছে। অনুমতি নিয়েই পড়ুয়াদের বিক্ষোভ করতে দেওয়া হয়েছিল। পাশাপাশি সরকারকে সব সময় সাধারণ মানুষের কাছাকাছি থাকার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা প্রসঙ্গে সীতারামন বলেন, প্রশ্ন ফাঁসের খবর সামনে আসার পর প্রথম কাজ ছিল অপরাধীদের গ্রেপ্তার করা এবং দ্রুত পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা, যাতে শিক্ষার্থীদের একটি বছর নষ্ট না হয়। তার দাবি, পুনর্মূল্যায়ন, পুনরায় পরীক্ষা এবং ফলাফল প্রকাশের কাজ সম্পূর্ণ হওয়ার পরই ধর্মেন্দ্র প্রধান দায়িত্ব থেকে ইস্তফা দেন। আগে ইস্তফা দিলে তা পরীক্ষার্থীদের ভবিষ্যতের প্রতি দায়িত্ব জ্ঞানহীন হতো। এছাড়া সোশ্যাল মিডিয়ায় নতুন প্রজন্মের ভাষা ও প্রতিবাদের ধরন নিয়েও মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, সরকারের ভাষা আরও সহজ হওয়া উচিত, তবে সরকারি বক্তব্য আদালতে আইনি পর্যালোচনার মুখে পড়তে পারে বলে তা আইনসম্মত সুস্পষ্ট হওয়াও জরুরি। মহাপ্রভু চৈতন্য দেবের নামে বিশ্ব বাংলা সরণির নাম।
কলকাতার আরও একাধিক রাস্তার নাম বদলের প্রস্তুতি, শুরু নাম বাছাইয়ের প্রক্রিয়া। বদলের বাংলায় সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম পরিবর্তনের পর এবার বিশ্ব বাংলা সরণি পার্ক সার্কাস 7 পয়েন্ট সহ কলকাতার আরও একাধিক গুরুত্বপূর্ণ সড়কের নাম বদলের প্রস্তুতি শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন কলকাতায় কোনো পাঠান, মুঘল কিংবা অত্যাচারী ব্রিটিশের নামে নামকরণ থাকবে না, তবে এপিজে আব্দুল কালামের মতো প্রকৃত দেশভক্তের মর্যাদা দেওয়া হবে। নামকরণ মূল্যায়নের জন্য গঠিত কমিটির দায়িত্বে রয়েছেন কার্তিক মহারাজ। কমিটির সুপারিশ সরকারের কাছে জমা পড়ার পর অনুমোদন মিললে ধাপে ধাপে রাস্তার নাম পরিবর্তন করা হবে। সূত্রের খবর, বিশ্ব বাংলা সরণির নাম মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের নামে নামকরণ করা হতে পারে। পাশাপাশি কার্ল মার্কস এবং লেনিনের নামে থাকা সরণিগুলির নামও পরিবর্তনের ভাবনা রয়েছে। দুর্গাপুজোর আগেই বিশ্ব বাংলা সরণিতে নতুন নামের ফলক বসতে পারে বলে জানা গিয়েছে। কার্তিক মহারাজ জানান, ইতিহাসবিদ ও ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত কমিটি 10টি নাম নিয়ে সিদ্ধান্ত নেবে। তাদের লক্ষ্য ভারতীয় উৎকর্ষের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নামেই রাস্তার নামকরণ করা। উল্লেখ্য, গত 21শে জুন সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম বদলে গোপাল মুখার্জি রোড রাখা হয়েছিল। এবার বিশ্ব বাংলা সরণি সহ একাধিক রাস্তার নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। কাশ্মীর মাঙ্গে আজাদি বললে হাসপাতাল হয়ে বাড়ি ফিরতে হবে। মিছিলে দেশবিরোধী স্লোগান ইস্যুতে শ্রমিকের হুঁশিয়ারি, পাল্টা তোপ কুণালের। মিছিলে দেশবিরোধী স্লোগান এবং কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান তোলা নিয়ে করা হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, ভারত তেরে টুকরে হোঙ্গে কিংবা কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান তুললে রিয়াত করা হবে না। তার দাবি, দেশে দেশবিরোধী শক্তি নতুন করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে এবং এর নেপথ্যে কমিউনিস্টদের উস্কানি রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা প্রসঙ্গ তুলে শ্রমিক ভট্টাচার্য বলেন, পুলিশ আইনের পথেই চলবে, তবে দেশ বিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দেন, পুলিশ ব্যবস্থা না নিলে সাধারণ মানুষও হাত গুটিয়ে বসে থাকবে না। বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া দেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আইন নিজের হাতে তুলে নেওয়ার হুঁশিয়ারির বিরোধিতা করে তিনি বলেন, এই ধরনের ঘটনায় প্রশাসনিক ও আইনি পদক্ষেপের শেষ কথা। তার বক্তব্য, পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং আদালতের মাধ্যমে কড়া শাস্তির ব্যবস্থা করা হবে। আজাদি স্লোগানকে কেন্দ্র করে এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে বিজেপি ও তৃণমূলের বাকযুদ্ধ আরো তীব্র হয়েছে। গ্রেপ্তারি এড়াতে ভোল বদলে ফেলেছিলেন তৃণমূলের উপপ্রধান। কিভাবে ধরা পড়লেন? সরকারি ত্রাণ আত্মসাৎ, তোলা আদায়, সাধারণ মানুষকে ভয় দেখানো সহ একাধিক অভিযোগে দীর্ঘ 1 মাসের বেশি সময় গা ঢাকা দিয়েছিলেন আকনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান নির্মল ঘোষ। শেষ পর্যন্ত হুগলির পোলবা থানার পুলিশ শ্যামনগরে এক দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। এক মুখ দাড়ি রাখায় তাকে চেনা কঠিন হয়ে উঠেছিল, তবে ভোল বদলে শেষ রক্ষা হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 14ই জুন তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় পোলবা থানায় মামলা রুজু হয়। পোলবা থানার নবনিযুক্ত ওসি তন্ময় বাগের নির্দেশে তদন্তকারী অফিসার এসআই রাকেশ দাস এসওজির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত নির্মল ঘোষকে চুঁচুড়া আদালতে পেশ করা হলে তিনি হাত দিয়ে মুখ ঢাকার চেষ্টা করেন এবং অভিযোগ নিয়ে সংবাদ মাধ্যমের কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৃণমূলের আমলে তিনি তোলাবাজি করতেন ও ভয় দেখিয়ে টাকা নিতেন। স্থানীয় বিজেপি নেতৃত্বও তার বিরুদ্ধে সরব হয়েছে। বিধবা ভাতা পাচ্ছেন পুরুষ, বছরের পর বছর ধরে দুর্নীতির পর্দাফাঁস লালগোলায়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পর এবার মুর্শিদাবাদের লালগোলায় বিধবা ভাতা নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ, রেহানা বিবির জন্য নির্ধারিত প্রতি মাসের 1500 টাকা বিধবা ভাতা প্রায় 39 মাস ধরে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে জমা হয়েছে। বিষয়টি সামনে আসার পর থেকেই পরিবারের সদস্যরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরলেও এখনো সমস্যার সমাধান হয়নি। বছর 7 আগে স্বামীর মৃত্যুর পর রেহানা বিবির জন্য এলাকার এক যুবক বিধবা ভাতার আবেদন করেছিলেন। পরে বিডিও অফিসে গিয়ে জানা যায়, রেহানা বিবির পরিবর্তে জাহাঙ্গীর আলম নামে এক যুবক সেই টাকা পাচ্ছে। অভিযোগ, ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের মিল থাকার কারণে এই সমস্যা হয়েছে। রেহানা বিবির পরিবারের দাবি, 2024 সালের বিষয়টি নজরে এলেও এখনো কোনো সমাধান হয়নি। মেয়ের অভিযোগ, বিধবা ভাতাই তার মায়ের একমাত্র সম্বল ছিল। টাকা না পেয়ে তিনি চরম আর্থিক কষ্টে দিন কাটাচ্ছেন এবং তার মানসিক অবস্থারও অবনতি হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যেও ক্ষোভ ছড়িয়েছে। কিভাবে এত বড় ভুল বা জালিয়াতি বছরের পর বছর প্রশাসনের নজর এড়িয়ে রইল তা নিয়েও প্রশ্ন উঠছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স।